সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি কাজী রওশনারা সাকি। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেটে টানা ২৪ ঘন্টার বৃষ্টিতে প্লাবিত নতুন নতুন এলাকা, পানিবন্দী ৭ উপজেলার প্রায় ৬ লাখ মানুষ, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। এবার বান্দরবানে মিলেছে বেনজিরের আলিশান বাগান বাড়ি, মাছ ও গরুর খামার, প্রভাব খাটিয়ে কম দামে গরিবের জমি দখলের অভিযোগ। সিলেট শহরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারী বৃষ্টিপাতের কারণে আবারও প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। শহরের নিম্নাঞ্চল ও ৭ উপজেলার প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেট থেকে সুব্রদাস রাজনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়িঘরে হাঁটু পানি, তলিয়ে আছে বাড়ির উঠান, রাস্তাঘাট। পানি ভেঙে চলাফেরা করতে হচ্ছে। ঘর বাড়ি ফেলে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। নিম্নাঞ্চল থেকে পানি কিছুটা কমলেও গেল ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতে আবারও তলিয়ে গেছে সিলেটের নতুন নতুন এলাকা। গত ৭ দিন ধরে পানিবন্দী হয়ে মানবেতরে দিন কাটাচ্ছে ৭ উপজেলার অন্তত ৬ লাখ মানুষ। খুব বেশি কষ্ট বাবা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে থাকি, খাইবারও জায়গা নাই, থাকবারও জায়গা নাই, সব বিজিয়া তম্বুর হয়ে রয়েছে। চুলা ডুবি গেছে, খানি খাইতাম পারিয়ান না, বাড়িয়ে দিতাম পারিয়ান না, বাজার আনতাম পারিয়ান না। সিলেট নগরীর পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী ২৮টি ওয়ার্ডের ২০,০০০-এরও বেশি মানুষ। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। ডেইনো যা ময়লা আবর্জনা আছে সম্পূর্ণ সবগুলো মানে কলোনি তাইয়া ঢুকে। তো এটা তো ফসা জিনিস নানি, তো এটা শৈল্য লাগলে ফুট খাজলি খাউজানি এটা হয়ে যায়। খাওয়া দাওয়ার কষ্ট হয়, যেমন প্রস্রাব পায়খানা এগুলো করা যায় না, বাথরুমে যাওয়া যায় না, চৌকির উপরে বসা থাকতে হয়। গেল ২৪ ঘন্টায় সিলেটে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও ২ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের কারণে যেভাবে কমার কথা ছিল ওইটা একটু গতিশীল হয়েছে, ওই পানি যাচ্ছে। আর এখন আমাদের এই সিটি কর্পোরেশন এলাকা, তারপর আমাদের এই সেন্টুগঞ্জ, কিছু কিছু বিশ্বনাথ উপজেলা যেগুলো বাকির দিকে, এই উপজেলাগুলোতে কিছু কিছু জায়গায় এখন প্লাবিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বিভিন্ন নদ নদীর পানি ৫৯টি পয়েন্টে বাড়ছে, কমছে ৪২টি পয়েন্টে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। মাছরাঙা নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে সিলেট থেকে বন্যার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন স্টাফ রিপোর্টার শুভ্রদাস রাজন। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের বন্যা পরিস্থিতির অনেক জায়গায় অবনতি, অনেক জায়গায় আবার উন্নতি হয়েছে। উপজেলাগুলোতে যেসব নিম্নাঞ্চলে আছে সেসব জায়গায় কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে, তবে পানি কিছুটা কমছে। সুরমা নদীর পানি এখনও কিন্তু বিপদসীমার উপর দিয়ে আছে। আমি আছি ১৩ রতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এটি উপশহর এলাকায়। এখানে প্রায় ৮০টির মতো পরিবার কিন্তু এই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের সাথে আলাপ করেছিলাম, তারা প্রায় অনেকে ২ দিন, অনেকে ১ সপ্তাহ ধরে কিন্তু এখানে অবস্থান করছেন। তাদের বসতবাড়িতে এখনও পানি আছে এবং পানিতে তাদের বসতবাড়ির প্রায় বেশিরভাগ আসবাবপত্র কিন্তু নষ্ট হয়ে যায়। তাদের এখানে তারা বলছেন যে তাদের এখানে ত্রাণ কার্যক্রম তারা পাচ্ছেন, কিন্তু উপজেলাগুলোতে একদম সীমান্তবর্তী এবং এই শহরেরই বর্ধিত অংশে কিন্তু যেসব এলাকায় জলমগ্ন অবস্থায় আছেন সেসব জায়গায় কিন্তু ত্রাণ কার্যক্রম তারা সেভাবে পাচ্ছেন না। তো বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে। যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি ঘটবে। পার্বত্য জেলা বান্দরবানেও সন্ধান পাওয়া গেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পদের। সেখানে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির গাছের বাগান, মাছ ও গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি। অভিযোগ, প্রভাব খাটিয়ে নামমাত্র দামে অনেক দরিদ্র পরিবারের জমি কেনেন তিনি। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানে একরের পর একর পাহাড় লিজ নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও নিজের নামে লিজ নিয়েছেন ২৫ একর জমি। শুধু তাই না, লামা উপজেলায় সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় ৫৫ একর জমি লিজ নিয়েছেন সাবেক পুলিশ প্রধান।
সেসব জায়গায় এখন গড়ে তোলা হয়েছে মাছ ও গরুর খামার, বনজ ও ফলদ বন আর আলিশান বাগান বাড়ি। একসময় গ্রাম থাকলেও জমি দখলের পর সেসব জায়গার মানুষ বাস্তুহারা হয়ে গেছেন, অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। আগে 64 পরিবার ছিল স্যার, মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক গ্রামে পাড়া লোক, মানে গ্রামের লোক আর কি, মানে তারা জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি বলার আর কি কিছু আছে, বলার তো কিছু নাই। ব্যানার্জির কাছ থেকে আমরা বিক্রি করে দিই, টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। এই জায়গাতে দাম কম নিয়ে এরা নিয়ে নিচ্ছে জোর করে। স্থানীয়দের প্রত্যয়নপত্র ছাড়া পার্বত্য জেলায় জমি কেনার বিধান না থাকায় শুধু নোটারি পাবলিকের মাধ্যমে লিজ নিয়েছেন 80 একর পাহাড়ি জমি। রেজিস্ট্রি দলিল না করায় প্রশাসনের কাছে নেই মালিকানার কোনো তথ্য। গহীন পাহাড়ে যাবার জন্য সরকারি খরচে তৈরি করেছেন সড়ক, নেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। বর্তমানে জমিগুলো দেখভালের দায়িত্বে রয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়া চিং, কিন্তু তিনি বিষয়টি অস্বীকার করেন। 314 সোয়ালাং মোজা একটা জায়গা আছে এবং ওখানে একটা গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে এবং একটা 2 তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মৌমিনচি মামা বান্দরবনের ছেলে। আমার পার্শ্ববর্তী জায়গায় থাকলে আমি এখানে আমার নিজস্ব কিছু স্থাপনা হয়, স্থাপনা দেখাশোনা আমার নিজের দায়িত্ব, আর ওনাদের যে দেখাশোনা দায়িত্ব টোটালি এটা মিথ্যা কথা এবং আমি এটা কোনোভাবে দেখাবার দায়িত্ব ছিলাম না। পুলিশ কর্মকর্তা শুনছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই। এখানে আমি 21 সালতি 21-এর লাস্টে আইছি, আসার পর আমি ওই যে মং আছে উনি আমার বেতন টেতন দেয়। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন বান্দরবানের এসব জমি লিজ নেন বেনজির আহমেদ। মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে গোপালগঞ্জে বেনজির আহমেদের গড়ে তোলা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল পার্কের বিভিন্ন স্থানে নোটিশ টাঙিয়ে এ ঘোষণা দেয় পার্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে পার্কের বুকিং ম্যানেজার জানান, কর্তৃপক্ষের নির্দেশে আপাতত পার্কের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্কের সার্ভারের সমস্যার সমাধান হলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে পার্ক খুলে দেওয়া হবে। উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজির আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। রিসোর্টের যে বুকিংটা হয়ে থাকে ওইটা আমি করে থাকি, এখন আপাতত বন্ধ আছে। এটা আমাকে কর্তৃপক্ষ এতটুকুই জানাচ্ছে, এটাতে টেকনিক্যাল আমাদের কিছু সার্ভার ইস্যু আছে, যার জন্য আপাতত বন্ধ আছে। আমাদের গেটে নোটিশ করা আছে, আপনার আপাতত আপনি বলতে পারেন যে আমাদের এটা বন্ধ আছে। এবার একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপে 7 উপজেলায় ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ইভিএম সহ প্রয়োজনীয় সরঞ্জাম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপে 7 উপজেলায় ভোট কাল। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলার 366টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম, তবে ব্যালট পেপার পাঠানো হবে আগামীকাল সকালে। ইভিএম সহ প্রয়োজনীয় সরঞ্জাম যাচ্ছে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা কার্যালয় থেকে 73টি ভোট কেন্দ্রে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যশোরে পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। এই ধাপে 5,144টি ভোট কেন্দ্রে 1,43,57,820 জন ভোটার ভোট দেবেন। 9টি উপজেলায় ভোট হবে ইভিএমে, আর বাকিগুলোতে হবে ব্যালট পেপারে। র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের ইনশাল্লাহ আশা করি আমরা সুন্দর একটা নির্বাচন আমরা করতে পারব। এই ভোটারদেরকে যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে, নির্বাচনের অনুকূল পরিবেশ যদি কেউ ভণ্ডুল করার চেষ্টা করে বা কোনো নেতিবাচক কোনো কাজকর্ম করার পরিকল্পনা করে বা করার অপচেষ্টা করে, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
কিছুক্ষণ আগে যশোর থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানিয়েছেন জেলা প্রতিনিধি রাহুল রায়। এরই মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা যারা দায়িত্বে আছেন। এছাড়া নির্বাচনী মালামাল বা সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রগুলোতে। সকাল থেকে দেখছি যে কর্মযজ্ঞ চলছে। আমি যদি আপনাদের একটু দেখাতে পারি যে এরই মধ্যে সমস্ত মালামাল আসলে যারা কেন্দ্রে দায়িত্বে যাচ্ছেন অর্থাৎ প্রিজাইডিং অফিসার সহ অন্যান্যদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেই প্রস্তুতি আসলে চলছে সদর উপজেলা পরিষদ কেন্দ্রেই। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অসংখ্য লোক আসলে যারা নির্বাচন দায়িত্বে যাচ্ছেন তাদেরকে এই সমস্ত মালামাল বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা আরো দেখেছি যে সকালে পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, তাদেরকে যারা দায়িত্বে যাচ্ছেন পুলিশ সদস্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে তারা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন এবং সেখানে নির্বাচনে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করলে জিরো টলারেন্স নীতিতে পুলিশ দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া আমরা যেটা দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক অর্থাৎ পূর্বে যে 7টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জেলায় সব থেকে বেশি প্রার্থী চেয়ারম্যান প্রার্থী এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মবিরতি, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। সকাল 11টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর SM ফিরোজের নেতৃত্বে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবির প্রতি একাত্মতা জানিয়ে চারুকলা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়েরও একই কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন ও মৌন মিছিল করেন শিক্ষক ও কর্মকর্তারা। ময়মনসিংহে হত্যার পর খণ্ডিত মরদেহ সুটকেসে ভরে ফেলে দেওয়ার ঘটনায় নিহতের চাচাসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ঢাকা ও ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নিহত ফারুক সৌরভের চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস আলী, তার শ্যালক আহাদুজ্জামান ফারুক ও গাড়ি চালক আব্দুল হান্নান আকন্দ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুম আহমদ ভুঁইয়া জানান, 3 বছর আগে ইলিয়াসের মেয়ে ইভার কানাডা প্রবাসী এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। গত 12ই মে ইভা গোপনে সৌরভকে বিয়ে করে। এ বিয়ে মেনে নেয়নি ইভার পরিবার। গেল 16ই মে ইভাকে কানাডায় পাঠিয়ে দেয় তারা। 1 জুন সৌরভকে ময়মনসিংহ শহরের বাসায় ডেকে নিয়ে হত্যা করে চাচা ইলিয়াস ও তার শ্যালক ফারুক। পরে মরদেহ 4 টুকরো করে ভাড়া করা প্রাইভেট কারে করে সুতিয়া নদীতে ফেলে দেওয়া হয়। পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের গ্রেফতার করেছে বলে জানা যায়। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে জেলার ডালডাঙ্গা, মাছখালী, পাথরঘাটার জিনতলা, বাদুরতলা, কাকচিরা, টুলো পয়েন্টে বিধ্বস্ত বাঁধ পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা। বিধ্বস্ত বাঁধ সংস্কারের আশ্বাসের পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঁচতে সবাইকে বেশি করে গাছের চারা রোপণের আহ্বান জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নের পূর্ব ষোল্লকিয়া গ্রামে একটি নার্সারির 70,000 গাছের চারা রাতের আঁধারে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সর্বস্ব হারিয়ে নার্সারি ব্যবসায়ী মফিজুল ইসলাম পাগল প্রায়। আর্থিক ক্ষতির চেয়েও তার জন্য বড় কষ্টের কারণ হয়ে উঠেছে সন্তানসম চারাগুলোর এমন করুণ পরিণতি। 2 যুগ আগে প্রকৃতিকে ভালোবেসে মানুষকে প্রকৃতিপ্রেমী করে তুলতে বাড়ির পাশে ছোট্ট পতিত জায়গায় নার্সারি ব্যবসা শুরু করেছিলেন মফিজুল ইসলাম। সময়ের সাথে নার্সারি বড় হয়ে ওঠে, পরিণত হয় পারিবারিক ব্যবসায়। কিন্তু ছোট্ট বিষয় নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে শত্রুতায় এক রাতের মধ্যে ধ্বংস করে দেয়া হয় মফিজ ও তার পরিবারের সব স্বপ্ন। পাড়ার দোকানে কয়েকজনকে ক্যারাম খেলতে দেখে এটা বন্ধের অনুরোধ করেন মফিজুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন যুবক মফিজুর রহমানকে গালমন্দ করে দেখে নেওয়ারও হুমকি দেন। মফিজ ও তার পরিবারের অভিযোগ, হুমকিদাতারা রাতে আগাছানাশক ছিটিয়ে নার্সারির 70,000 গাছ পুড়িয়ে দিয়েছে। তারা সম্ভবত বিষাক্ত কীটনাশক এনে আমাদের এই নার্সারিতে জ্বালিয়ে দেয়। প্রশাসন
সুস্থ তদন্তের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় এনে যে সুস্থ বিচার করে, আমরা সুস্থ বিচারটাকে কামনা করি। এতগুলো গাছ এভাবে একসঙ্গে রাসায়নিক দিয়ে নষ্ট করার বিষয়টিতে হতবাক স্থানীয়রা। সারাগুলো তো এভাবে লাল হয়ে গেছে, সব লাল হয়ে সবগুলা নষ্ট হয়ে যায়। এই বিষয়টা আসলে সঠিকভাবে তদন্ত করে আমার মনে হয় যে যদি কেউ এটার ঘটনা ঘটিয়ে থাকে তাহলে সত্যিকার অর্থে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শাস্তি দিক। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টা আমরা খুব গভীরভাবে দেখছি, এই পর্যায়ে তদন্ত করে আমাদেরকে বিষয়টা নিশ্চিত করতে হবে। তো আমরা বিষয়টা নিয়ে গভীরভাবে কাজ করছি। এমন অপরাধের সঙ্গে যুক্ত দোষীদের বিচারের মুখোমুখি করে উপযুক্ত শাস্তির উদাহরণ তৈরি করলে এই প্রবণতা কমে আসবে বলে মনে করেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পাবনায় কোরবানির বাজারে এরই মধ্যে বেচা বিক্রি শুরু হয়ে গেছে। তবে এবার প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ব্যবসায় লাভ হচ্ছে কম, জানান খামারিরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদর উপজেলার জালালপুরের রাজু আহমেদের খামারে পাকিস্তানি শাহিয়াল প্রজাতির এই বিশাল গরুটির নাম দেওয়া হয়েছে পাঠান। পাঠানের দাম 40 লাখ টাকা চা হলেও এটি বিক্রি হয় 26 লাখ টাকায়। রাজু আহমেদের দাবি, এই গরুটি প্রাণী সম্পদ প্রদর্শনীতে সারা দেশের মধ্যে সেরা হয়। নাম দিছি পাঠান। বাংলাদেশের ভিতরে প্রান্তিক পর্যায়ে যত শাহিয়াল গরু আছে সেটার ভিতর আমার এই গরুটা ইনশাল্লাহ সব থেকে বড়, দেশ সেরা। পানি সম্পদ প্রদর্শনী হলো ঢাকাতেও আমার গরু সারা বাংলাদেশের ভিতর চ্যাম্পিয়ন হয়েছে। একই খামারে রাজুর আছে তারকা তকমা পাওয়া গরু ব্রুজ খলিফা। প্রায় 1300 কেজি ওজনের এই গরুটির দাম হাঁকা হয় 20 লাখ টাকা, বিক্রি হয়েছে 14 লাখ টাকায়। বিক্রি হয়ে গেছে আরেকটি তারকা তকমা পাওয়া গরু কালা পাহাড়। 1000 কেজি ওজনের এই গরুটির দাম 15 লাখ টাকা হাঁকা হলেও বিক্রি হয় 9.5 লাখ টাকায়। থেকে আসি রাজু ভাইয়ের এখানে গরু দেখার জন্য, গরু পছন্দ হয়েছে, আমরা এখন গরু 3টা নিচ্ছি। আমরা গরুকে খেয়ার খেতে দেই, খেয়ার খাওয়ার পরে আপনার মোটামুটি সকাল 9টা থেকে 10টার ভিতরে আমরা ভুসি পানি দিয়ে দিই। এইখানে অনেক বড় বড় গরু পালন করে, এটা দেখার জন্য সে সুজানগর তাঁতিবন্ধ থেকে আসছে। তবে এই 3 তারকার মালিক জানান, এবার প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ব্যবসায় লাভ কম হচ্ছে। খাবারের দাম অতিরিক্ত বেশি, আবার এই তাপে গরু কোনো রকম ওজন বাড়তেছে না, আরো গরু শুকায় যাচ্ছে। এক্ষেত্রে আমরা মোটামুটি বেশিরভাগ খামারিরাই ক্ষতিগ্রস্ত, লসে আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, শুধু পাবনা নয়, এই গরুগুলো সারা দেশের মধ্যে অন্যতম বৃহৎ গরু। তার একটি ষাঁড় পাঠান, সেটি বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন শাহিওয়াল ক্যাটাগরিতে। এই ষাঁড়টি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। পাশাপাশি তার খামারে বুর্জ খলিফা নামের আরেকটি 1200 কেজি ওজনের ষাঁড় আছে, সেটিও অলরেডি বিক্রি হয়ে গেছে। এ কর্মকর্তা জানান, কুরবানির ঈদে এ জেলায় এবার চাহিদার প্রায় দ্বিগুণ গবাদি পশু মোটাতাজা করা হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। এবারে অন্য এলাকার খবর। চট্টগ্রামে ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে 149 ভরি স্বর্ণালংকার গায়েব হওয়ার ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সহ 4 কর্মকর্তাকে অভিযোগ করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গ্রাহক। গতকাল রাতে নগরীর চকবাজার থানায় সাধারণ ডায়েরি হিসেবে অভিযোগটি দায়ের করেন রোকেয়া বাড়ি নামে ওই গ্রাহক। তবে আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত তফসিলভুক্ত হওয়ায় থানা অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত 29 মে লকারে থাকা স্বর্ণালংকার আনতে গিয়ে সেটি খোলা পান গ্রাহক রোকেয়া বাড়ি। 149 ভরি স্বর্ণ খোয়া যাওয়ার অভিযোগ করেন তিনি। নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী পাট পণ্য মেলা। গতকাল ছিল মেলার শেষ দিন। নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট। পাটের তৈরি থলে, সিকা, শোপিস, কাপড় ও জুতাসহ অন্তত 200 প্রজাতির দৃষ্টিনন্দন পণ্যের সমারোহ ছিল মেলায়।
শনিবার থেকে জেলা শহরের পৌর পার্কে প্রায় প্রতিদিনই ক্রেতা সমাগমে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। এসে খুবই ভালো লাগছে, আর অবশ্যই এরকম মেলা ভবিষ্যতে আরো করা উচিত, কারণ পাট আমাদের পরিবেশের উপযোগী। পাট আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে, এটা আমাদের সংস্কৃতি, বাংলার বিষয়টা আমাদের গর্ব। মেলায় পাটজাত পণ্যের 30টি স্টল দিয়েছিলেন অর্ধশত উদ্যোক্তা। দেশ ও দেশের বাইরে এর চাহিদা বিবেচনায় রপ্তানিতে সুবিধা বাড়ানোর দাবি তাদের। কৃষক যদি উৎসাহিত হয় তাহলে পাটের দামটা একটু কমে যাবে, কমে গেলে আমাদের যে পণ্য আছে এগুলো আমরা সস্তা দামে মানুষকে দিতে পারবো। এটা হচ্ছে পচনশীল দ্রব্য, এটা পরিবেশকে সংরক্ষণ করে, সেই হিসাবে পাটের ব্যবহার আসলে একটু প্রসারিত করা দরকার। যেহেতু এটা পরিবেশ সহায়ক, এটার ব্যাপক চাহিদা আছে, কিন্তু আমরা ওই পৃষ্ঠপোষকতা বিভিন্ন আমরা ঠিক ওই রাইটটাকে উঠতে পারছি না বলে আমরা ওই বৈশ্বিক বাজারটা ওইভাবে ধরতে পারছি না। পাটজাত দ্রব্য ব্যবহার করা সবার জন্যই ভালো, আর এতে আমাদের দেশীয় পণ্য ব্যবহার করা হলো, পলিথিনের ব্যবহারটা কমলো। পাটজাত পণ্যের প্রসার ঘটাতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করার আশ্বাস দেন বস্ত্র ও পাট মন্ত্রী। আমরা চেষ্টা করছি যে বন্ধ হওয়া মিলগুলি ইতিমধ্যেই 6টি মিল চালু হয়েছে। আমরা বাকি মিলগুলো চালু করার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছি। আমরা আশা করি যে আমরা বাকি মিলগুলোকেও আমরা খুব নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এগুলোকে চালু করতে পারব। দেশে পাটজাত পণ্যের উৎপাদন বাড়াতে পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটে টানা 24 ঘন্টার বৃষ্টিতে প্লাবিত নতুন নতুন এলাকা, পানিবন্দী 7 উপজেলার প্রায় 6 লাখ মানুষ, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। এবার বান্দরবানে মিলেছে বেনজিরের আলিশান বাগানবাড়ির মাছ ও গরুর খামার, প্রভাব খাটিয়ে কম দামে গরিবের জমি দখলের অভিযোগ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপে 60 উপজেলায় ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ইভিএম সহ প্রয়োজনীয় সরঞ্জাম। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।